অবশ্যই থাকবেন। আসসালামু আলাইকুম। আমি মিথিলা মরিয়ম বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। গুড মর্নিং অ্যান্ড ভেরি গুড মর্নিং ডিএক্সএন, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বর্তমানে আমি ডিএক্সএন সিস্টেমে একজন স্টার এজেন্ট। আসলে এই কথাটা বলতে গেলেও একটু ভালো লাগে। গর্বের সাথে বলতে পারি যে আমি ডিএক্সএন সিস্টেমে একজন স্টার এজেন্ট। কিন্তু একটা সময় যখন আমি ভিডিও করতাম তখন কিন্তু আমি বলতাম আফসোসের সঙ্গে যে আমি আজও পর্যন্ত কোনো পজিশন অর্জন করতে পারি নাই। তখন কিন্তু আমার কাছে অনেক খারাপ লাগতো। বাট আমার চাইতে আমার লিডারের সবচেয়ে বেশি খারাপ লাগতো। যখন আমি বলতাম যে আমি আজও পর্যন্ত কোনো পজিশন অর্জন করতে পারি নাই। আমি যখন সিলেটে একটা সার্ভিস সেন্টারে গিয়েছিলাম তখন কিন্তু এই কথাটা বলেছিলাম। বাট আমার কাছে অনেক খারাপ লেগেছিল এই কথাটা। যাই হোক, এই কথাটা থেকে বলা হচ্ছে যে আসলে আমি ডিএক্সএন থেকে কি পেয়েছি। আমি যখন ডিএক্সএন এ জয়েন করেছিলাম, আমি কিন্তু একজন আগে মানে হচ্ছে টিকটক থেকে আমার রেজা ভাইয়ের সাথে যুক্ত হয়েছি। তো আমি দিনরাত ২৪ ঘন্টা টিকটকে ব্যস্ত ছিলাম। টিকটক করতাম এরকম কিছুই। তো একদিন রেজা ভাই হচ্ছে যে আমাকে টিকটক থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, ফলো দেয় এবং হচ্ছে ছোট্ট আকারে একটা এসএমএস করে। বাট ছোট্ট আকারে এসএমএসটাই ছিল বিশাল বড়। তো আসলে আমি দেখেও না দেখার ভান করে চলে গেছি। তো আমি আমার মতো করে চলতেছি এরকম করে মিনিমাম ২ মাস চলে গেছে। জাস্ট একটা এসএমএস করে রেখে দিয়েছিল। তো তখন ২ মাস পরে আবারও ছোট্ট করে একটা এসএমএস করে টিং করে শব্দ হয়। আমি আবারও উনার আইডিতে যাই। যাওয়ার পর হচ্ছে যে আমি দেখতে পারি যে আসলে কি জানি লিখা কতগুলা দিল। ১ম বার আমি পড়ি নাই। ২য় বার একটু পড়েছিলাম যে আসলে ঘরে বসে যদি আপনি আপনার নিজেকে পরিবর্তন করতে চান, আপনার চাকরির পাশাপাশি বা হচ্ছে যে বর্তমানে যেটা করতেছেন ওইটার পাশাপাশি তাহলে হচ্ছে আমার সাথে যোগাযোগ করেন। তখন তখনও আমি তেমন একটা পাত্তা দেইনি। এরকম করে হচ্ছে যে ৪ মাস ৪.৫ মাস চলে যাওয়ার পর আবারও ৩ বারের মাথায় আমাকে নারাজ ভাই নক করেছিল। আসলে আমি কখনো ভাবি নাই যে এই লেখাটা আবারও আমাকে দিবে। ৩ বারের মাথায় যখন দিয়েছিল আমি পুরোটা লেখা পড়লাম। আসলে তখন লেখাটা পড়তে যাওয়া মিনিমাম হচ্ছে ৩ থেকে ৪ মিনিট লেগেছে। আসলে এত বড় একটা লেখা। আসলে এত বড় লেখা দিলে মনে হয় না কেউ পড়তে পারবে। তো আসলে আমাকে ৩ বার দেওয়ার পরে কিন্তু আমি ৩ বারের মাথায় লেখাটা পড়ি। পড়ার পর আমি তখন উনাকে জিজ্ঞেস করেছিলাম যে, "আসলে ভাইয়া এখান থেকে কি সত্যিই কাজ করা যায়?" কারণ আমরা বর্তমানে যারা আছি তারা কিন্তু অনলাইনটাকে অনেক অবিশ্বাস করি। কারণ অনলাইনে কিন্তু প্রতারকে ভরা। আসলে ১ম এ বলে ফ্রি, দ্বিতীয়তে হচ্ছে তারা টাকা নিচ্ছে। আমি নিজেও কলম প্যাকেজিং এবং হচ্ছে ফিলিংস এর কাজ শিখার জন্য টাকা দিয়ে হ্যারাসমেন্ট হয়েছি। টাকা নেওয়ার পর তারা আমাকে ব্লক করে দিয়েছে। আসলে এগুলো করার পর হচ্ছে যে আমি আসলে একদমই ভেঙে পড়েছিলাম যে আসলে তখন বলেছিলাম অনলাইনে অন্তত আর কিছুই করব না। তো ভাইয়াকে জিজ্ঞাসা করলাম যে আসলে সত্যি কি করা যাবে? তখন বলল হ্যাঁ, করতে পারবেন। তখন বলল যে যে আপনি হচ্ছে আপনার WhatsApp নাম্বার বা ইমো নাম্বার দেন। আসলে তখনও আমার সংকোচ ছিল যে আসলে দিব কি দিব না। আসলে নাম্বার দিয়ে কি কিছু করা যাবে কিনা। আসলে মোবাইলে কিন্তু আমি তখনও তত বেশি দক্ষ ছিলাম না। তো তখন আমার ইমো নাম্বার দেই। দেওয়ার পর হচ্ছে যে ইমোতে কথা বলার পর উম একদিন কথা বলার পর হচ্ছে মিনিমাম ১৫ থেকে ২০ দিন গ্যাপ চলে যায় মাঝখানে। আর কোন ধরনের যোগাযোগ হয় নাই। এরকম করে ৬ মাস আমার জীবন থেকে চলে যায়। শুধুমাত্র উনি আমাকে বোঝাইতে। আসলে আমি বুঝতে, উনি বোঝাইতে পেরেছে বাট আমি বুঝতে পারিনি। তো ৬ মাস যখন চলে যায় তখন কিন্তু আমাকে বলেছিল যে একটা ডিসকাউন্টের মাধ্যমে একটা কার্ড করতে পারেন আপনার পরিচয়পত্র দিয়ে। তো হচ্ছে যে আমি কিন্তু বিশ্বাস করি নাই। বিশ্বাস না করার কারণে আমার হচ্ছে ভুল ইনফরমেশন ছিল। আসলে আমার ছোটবেলায় হচ্ছে যে জন্ম নিবন্ধন কার্ডে যে নাম ছিল, ওই নাম চেঞ্জ করে হচ্ছে আরো একটা জন্ম নিবন্ধন করেছিল যেটা দিয়ে আমি ভোটার আইডি কার্ড করেছিলাম। তো যেটা বাদ পড়ে আছে আসলে যেটা কোনো কাজের না অকেজো হয়ে আছে ওই জন্ম নিবন্ধনটা আমি রাজাভাইকে দিয়েছিলাম। তা আসলে আমি তো তখন তেমন একটা বুঝতাম না কিছু। তো আসলে ভেবেছিলাম যে আসলে আমার জন্ম নিবন্ধন নিয়ে কি আসলে আমার অ্যাড্রেস ফলো করে কি আমার বাসায় চলে আসবে, না হয় আমার কোনো ক্ষতি করবে, বাট এরকম কিছু। তখন কিন্তু আমি ভয়ে ভয়ে ছিলাম। তো তারপরে হচ্ছে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে নাম্বারটা পর্যন্ত আমি সঠিক দেই নাই। নাম্বারটা পর্যন্ত আমার ভুল ছিল। তো তখন হচ্ছে আমাকে যখন রাজা ভাই, তখন আমাদের কালাম ভাইয়ের প্রোগ্রাম হয়েছিল। সবসময় ওইখানে এরকম করে মিটিং হতো। তো কালাম ভাইয়ের মিটিং এ নিয়ে আসলো ৬ মাস পরে আমাকে। তো আমি এখানে দেখলাম যে অনেক লিডাররা কথা বলতেছে। তার মধ্যে থেকে সবকিছু আ শুনতে পারলাম যে আসলে ডিএক্সএন কি, ডিএক্সএন এর প্রোডাক্ট কেমন, ডিএক্সএন টা কেন করব, বাট এই বিষয়ই। তখন আমি এটাই মনে হলো যে আসলে ডিএক্সএন এ জয়েন করেছি ভুল একটা ইনফরমেশন দিয়ে। আমি তো এখানে বিজনেস করার জন্য আসি নাই।
আমাকে রিকোয়েস্ট করেছে, তার জন্য আমি জয়েন করেছি। তো জয়েন করার পরে হচ্ছে যে আমি ভাবলাম যে এখানে প্রোডাক্ট যখন এতই ভালো, আমি মিটিং শোনার মনে হয় 2 থেকে আড়াই মাস পরেও আমি একটা সাবান নিয়ে আসি, আমাদের ব্রাহ্মণবাড়িয়া সার্ভিস সেন্টারে গিয়ে একটা সাবান নিয়ে আসি, মাশরুম সাবান। তো সাবানটা কেনার পর যখন নিয়ে আসলাম বাসায়, তখন বাসায় এনে ব্যবহার করে দেখলাম যে না, সাবানটার স্মেলটা এত সুন্দর। আমি যখন সাবানের প্যাকেটটা খুলি এবং ছোট্ট একটা গোল বৃত্তের মতো ডিএক্সএন লেখাটা দেখে, আসলে এই লেখাটা আমার কাছে খুব চমৎকার লাগছিল। তখনই আমি এটা আমার ফোনের পিছনে দিছিলাম, পিছনে লাগিয়ে রাখছিলাম। আর সাবানটা যখন আমি খুলি তখন তার স্মেলটা এত সুন্দর ছিল। আমি যখন এটা মুখ ক্লিন করার পর রুমে রাখলাম, আসলে তখন দেখলাম যে পুরো রুম একদম মানে স্মেলে ভরে গেছে। আসলে এই সাবানটা যখন প্রথম দিন ঘরে খোলা হয়, সারাদিন একটা সুন্দর একটা ঘ্রাণ থাকে ঘরের মধ্যে, আসলে মনে হয় কোনো ধরনের পারফিউম বা হচ্ছে কোনো কিছু দিয়ে রাখছে ঘরের মধ্যে। তো আমি হচ্ছে বক্স, মানে হচ্ছে যে যে বক্সের হচ্ছে যে থাকে, মুখ থাকে, ওই বক্সের মধ্যে রাখি যাতে স্মেলটা না চলে যায়। আমি ভাবছিলাম যে এটা যদি খোলা থাকে তাহলে এটা স্মেলটা চলে যাবে, চলে গেলে হয়তো বা এটা কাজ করবে না। আসলে তখন আমি কতটুকু বোকা ছিলাম। তো তখন আমি যখন এটা ব্যবহার করি, তখন আমার পাশে আমার বোন ছিল, খালাতো বোন পাশের বাসায়। তখন সে ঘরে আসলো, আসার পর বলতেছে তোদের ঘর থেকে এত ঘ্রাণ আসতেছে কেন? তা আমি বললাম যে আসলে একটা সাবান নিয়ে আসলাম, এই সাবানটা দেখো না কি অবস্থা। সাবানটা ব্যবহার করার পর ভালোই লাগতেছে, কারণ এটার ফেনাটা অনেক স্মুথ। বাট যখন ব্যবহার করছি, তখন দেখলাম যে আমার মুখটা একদম ক্লিন হয়ে গেছে, অন্যান্য সাবান থেকে এটা একটু আলাদা। তখন সে দেখলো ইউটিউবে সার্চ দিয়ে যে সাবানটা খুব ভালো। তখন আমাকে বলতেছে আমাকে একটা সাবান এনে দাও। তখন আমি আবারও বিকালবেলা গিয়ে দ্বিতীয় দিন 2টা সাবান নিয়ে আসি। আনার পর আমি আমার আপন বোনকে একটা দেই এবং আমার খালাতো বোনকে একটা দেই। তার শরীরে অ্যালার্জি ছিল, বাট আমি কিন্তু তখন কিছুই জানতাম না অ্যালার্জি দূর হয়। আমি শুধু জানতাম এই সাবান দেওয়ার পর মুখের ব্রণ দূর হয়, সুন্দর হয়। তো আমি সুন্দর হওয়ার জন্যই নিয়ে আসলাম। তো তখন থেকেই এই শুরু আমার, কিন্তু এইখান থেকেই শুরু, জাস্ট 3টা সাবান দিয়ে আমার জীবনে ডিএক্সেল শুরু। তো যখন দেখলাম প্রোডাক্ট ভালো, পাশের মানুষও বলতেছে যে আসলে প্রোডাক্ট ভালো, তখন থেকে আমি সেই সাবানের প্রেমে পড়ে যাই। এরকম করে আমি তারপরে রেজা ভাইয়ের কাছ থেকে হচ্ছে কিছু প্রোডাক্ট নিয়ে আসি, যেমন হচ্ছে টুথপেস্ট, তারপরে হচ্ছে যে সাবান, ফেস ওয়াশ, পাপাই স্ক্রাব, হেয়ার অয়েল, এই কয়টা প্রোডাক্ট নিয়ে আসি, সাথে ব্ল্যাক কফি। আনার পর তো ঘরে যখন এই প্রোডাক্ট গুলা দেখলো, আমার ভাই কিন্তু কোরআনে হাফেজ এবং মাওলানা। তো আসলে এই প্রোডাক্ট গুলা দেখার পর আমাকে জিজ্ঞাসা করলো যে এগুলা কি। তখন আমি বললাম অনলাইন থেকে এনেছি। তখন আমি বলি নাই যে আসলে এগুলা আমি বিজনেস করি, বিজনেস থেকে এনেছি। তখন বললাম যে অনলাইন থেকে এনেছি। তো যখন আমি এগুলা ব্যবহার করলাম, তখন দেখলাম যে আমার ভাইও ব্যবহার করতেছে, ভালোই বলতেছে, সেও বলতেছে যে প্রোডাক্ট গুলা ভালো, কোন পেজ থেকে এনেছো। তো যখন দেখলো যে ডিএক্সএন, উনি এটাকে নিয়ে একটু ঘাটাঘাটি করার পর বললো নেক্সট টাইম এই প্রোডাক্ট যাতে ঘরে না আসে। কেন? বলতেছে এই প্রোডাক্ট ভালো না, এই প্রোডাক্ট হারাম, এই প্রোডাক্ট মানে এইটা ওটা অনেক কিছু, হুজুর মানুষ তো আসলে এটার বিরোধিতা করতো। তো আসলে অনেক কিছু বলেছিল। তখন আমিও ইউটিউবে সার্চ করে দেখলাম যে আসলে সম্পূর্ণ হালাল সার্টিফিকেট রয়েছে, ওএসআই থেকে এটাকে সম্পূর্ণ হালাল করে দিয়েছে। তাহলে এটা হালাল যদি হয়ে থাকে, তাহলে এটা আমি প্রোডাক্ট গুলো কেন ব্যবহার করব না? তখন থেকেই আমি মনে মনে ইচ্ছা হয়, মনে মনে জিদ নিয়েছিলাম যে যে জায়গায় আমার ভাই না না করেছিল ওই জায়গায় থেকে আমি শুরু করব। যে জায়গায় বাধা আসবে সে জায়গায় কিন্তু সফলতাও আসবেই। তো আমার ভাই উম শুরু থেকেই আমাকে বাধা দিয়েছিল, আমার বোন শুরু থেকেই বাধা দিয়েছিল এটা করা যাবে না। তো আমি কি করলাম, যখন তারা কেউ ঘরে থাকতো না, আমি কিন্তু তখন টিউশনি করাতাম। তো টিউশনি করার জন্য হচ্ছে বাইরে বের হয়ে যেতাম। ডিরেকশন করার জন্য আরো আধা ঘন্টা আগে চলে যেতাম, গিয়ে হচ্ছে রাস্তায় হাঁটতে হাঁটতে কথা বলতাম, কোনো একটা প্লেজে বসে কথা বলতাম, রেজা ভাইয়ের সঙ্গে কথা বলতাম, জানে হচ্ছে যে আমি এটা শিখতে পারি যে আসলে বিজনেস কি আসলেই করা যায় কিনা। তখন থেকে আমার বিজনেসের প্রতি একটু ইনভলভ হওয়া, বিজনেসের প্রতি একটু আকর্ষণ হওয়া যে আসলে বিজনেসটা আমি করব। যখন আমি বিজনেসের জন্য যাই, যখন আমি ইনভাইটে যাই, আসলে আমার জীবনে যে এত পরিমাণে বাধা আসছে, আমি যে বিজনেসটা করব আমি কখনো কল্পনা করতে পারি নাই। তখন এই কথাটা আমার হাজবেন্ডের কানে চলে যায়। আমার হাজবেন্ড আমাকে সরাসরি বলে দিছে তুমি বিজনেস করবা নাকি আমাকে চাও। আসলে আমি তখন বললাম যে আমি তোমাকেই চাই, বিজনেস করব না। তখন আমি তার কাছ থেকে হেল্প আপ রাখলাম বিজনেসটাকে। তখন আমি চুপিসারে কাউকে না জানিয়ে আমি বিজনেসটা আস্তে আস্তে করে রাজা ভাইয়ের সঙ্গে যুক্তি করে
এবং কালামবাইয়ের বয়েজ ক্লাবের মাধ্যমে আমি বিজনেসটা করে যাচ্ছি। চুরি করে একটা ফেসবুক আইডি খুলি, ওইখানে হচ্ছে আমি কখনো আমার ছবি পোস্ট করি নাই। যদি আমার পরিচিত কোনো মানুষ দেখে ফেলে, যদি আমার হাজবেন্ড দেখে ফেলে, তখন আমার ব্যবসাটা বন্ধ করে দেবে। আমি কিছুদিনের মধ্যে হচ্ছে 2 থেকে 300 মানুষ জয়েন করে ফেলেছি, অল্প কিছুদিনের মধ্যেই, 1 মাসের 1-2 মাসের ব্যবধানে। তো যখন দেখলাম যে আসলে আমার সাথে খুব মানুষ জয়েন করতেছে, আসলে আমি এখান থেকে পারতেছি, আমি এখান থেকে কথা বলতে পারতেছি, তখন থেকে আমি চিন্তা করলাম যে আসলে এখান থেকে কিছু করা যায়। যখন আমি জয়েন করেছিলাম তখন আমি সারা দিন রাত 24 ঘন্টা মনে হয় শুধু ইউটিউবে ভিডিও দেখতাম। তো আমাকে বলতো যে আসলে তুই পাগল হয়ে গেছো, তুই ডিএক্সএন এর পাগল নাকি? তো আমি বললাম হ্যাঁ, আমি ডিএক্সএন এর পাগল। তা আমার ভাই বলছে যদি নেক্সট টাইম আর দেখি তাহলে তোরে ধরে মাইরও দিতে পারি, বাট এরকম কিছু বললো। তখন আমি চিন্তা করলাম যে আসলে ঘরে যদি এটা করতে যাই, ঘরে যদি প্রোডাক্ট নিয়ে আসি, তাহলে করা যাবে না। তখন আমি আমার ওই যে খালাতো বোনের বাসায় প্রোডাক্ট নিয়ে আসি, ওইখান থেকে প্রোডাক্ট গুলো আমি সেল করি। আমি একদমই কিনে আনি আর একদমই বিক্রি করি। এখন তো আপনারা এখানে আসার পরে আপনাকে ডেকে নিচ্ছে উপরে নিয়ে আসার জন্য, কথা বলার জন্য রিকোয়েস্ট করতেছে, কিন্তু বিশ্বাস করেন কালামবাড়ি বোর্ডে যখন আমি প্রথম গিয়েছিলাম, আমি 6 মাস নিচে বসেছিলাম। তার মানে আমাকে জয়েন করাতে গেছে 6 মাস, তারপরে গেছে আরো 3 মাস প্রোডাক্ট ইউজ করাতে, এবং আরো 3 মাস চলে গেছে বুঝতে বুঝতে, তারপরে 6 মাস আমি বসেছিলাম কালামবাড়ির বোর্ডে একদম নিচে, এরকম নিচে মেম্বারে ছিলাম। আসলে কথা বলার মতো জায়গা ছিল না তখন, কারণ এখানে অনেক মানুষ ছিল পরিচিত, প্লাস হচ্ছে যে অসংখ্য মানুষ থাকার কারণে আমরা নিচে পড়ে থাকতাম, যারা কথা বলতে পারতো তারাই উপরে থাকতো। তখন তো আর আমাকে কেউ চিনতো না যে ডেকে নিবে। তখন একদিন হঠাৎ করে আমি উপরে নিজে থেকেই যাই, যাওয়ার পর আমি একদিন কথা বলি, কথা বলার পর থেকে কিন্তু আমাকে চিনে। যখন আমি কথা বলা শুরু করি এত রাতে, তখন কিন্তু আমার উপরে একদম আহ মানে খুব ঝামেলা আসে যে এত রাতে কার সাথে কথা বলি, কেন কথা বলি। তা আমি বললাম যে আসলে আমি বিজনেস নিয়ে কথা বলছি, এখান থেকে আসলে কিছু একটা করা যায়, এখান থেকে নারীরা নিজের জীবনটাকে পরিবর্তন করা যায়। তখন থেকে কিন্তু আমার জীবন যুদ্ধ শুরু। তো তখন থেকে আমি যখন গ্রামে যাই, যখন আমি গ্রামে গিয়ে কথা বলি, চুপি চুপি করে কথা বলি, তারপরেও মায়ের চোখ কখনো ফাঁকি দেওয়া যায় না। তো তখন আমার মা কিন্তু পিছন থেকে এসে বলতো তুই কার সাথে এত রাতে কথা বলস। আসলে আমি বলতাম, বলতো যে দিন রাত 24 ঘন্টা তুই কথা বলস কার সঙ্গে। আসলে আমি বলতাম যে আসলে আমি বিজনেস নিয়ে কথা বলি মা, আসলে অন্য কারোর সাথে না। তখন আমার আম্মু আমার হাজবেন্ডের কাছে বিচার দিয়েছিল যে তোমার ওয়াইফ, তোমার বউ কার সাথে যে কোন মানে হচ্ছে যে সকল ছেলেদের সাথে কথা বলে, সকল ছেলেদের সঙ্গে দিন রাত 24 ঘন্টা কথা বলে, রাত 1টা 2টা পর্যন্ত কথা বলে। আসলে এই কথাগুলো শোনার পর নিজের মায়ের মুখ থেকে তখন আমার ভিতরটা মানে কি বলবো, কষ্টে ফেটে গেছিল যে আসলে আপন মা হয়ে কিভাবে আমার হাজবেন্ডের কাছে এই সমস্ত কথা বলতে পারে, যে তোমার ওয়াইফ সারা রাত কথা বলে, যদি তোমার ওয়াইফ কারোর সাথে চলে যায় বা হচ্ছে কোনো ঝামেলা হয় তাহলে আমাদেরকে বলতে পারবে না। এগুলা শোনার পর তো সে আরো বেশি আমার সঙ্গে ঝগড়া করে। সে তখন আমাকে বললো যে তুমি তো বলছিলা যে তুমি বিজনেস করবে না, তাহলে কেন করতেছো? এগুলা নিয়ে আমার সাথে তুমুল ঝগড়া, আমার সাথে হচ্ছে 1-2 মাস কথা বলে নাই, এবং হচ্ছে আমার খরচের টাকা দেয় না, বাট এরকম কিছু হয়। কিন্তু আমি টিউশনি এবং হচ্ছে আমার একটা চাকরি ছিল স্কুলের, তো তখন আমি এগুলো দিয়ে চলতাম, এবং হচ্ছে যে টাকাগুলো আহ আমি যখন প্রোডাক্ট নিয়ে আসতাম ওই টাকা থেকেই টিউশনির টাকা, বাজারের টাকা, হচ্ছে নিজের খাওয়ার টাকা, এই টাকাগুলো থেকে বাঁচিয়ে বাঁচিয়ে অল্প কিছু প্রোডাক্ট নিয়ে আসতাম। ওই প্রোডাক্ট গুলা বিক্রি করে যেগুলো লাভ হতো ওইগুলো দিয়ে হচ্ছে আবার প্রোডাক্ট নিয়ে আসতাম, এরকম করে আমি বিক্রি করতাম প্রোডাক্ট। তখন আস্তে আস্তে করে হচ্ছে যে একটা সময় পার করি, একটা জার্নি পার করার পর হচ্ছে আমার হাজবেন্ড যখন দেশে আসে, আমি প্রথম পজিশন অর্জন করি। অর্জন করার পর যখন সে দেশে আসে, যখন আমাদের সিলেট প্রোগ্রাম হয়, আগস্টের 8 তারিখ মেবি, গত বছর আগস্টের 8 তারিখ যখন আমি সিলেট প্রোগ্রামে যাই, সে যাবে না, কোনো রকমই তাকে রাজি করাতে পারতেছি না। তখন আমি বললাম যে কোম্পানি থেকে আমাকে খরচ দিচ্ছে, আমাকে কোম্পানি থেকে সকল কিছু বহন করতেছে, তোমার খরচ আমার খরচ দুজনের খরচ দিচ্ছে, তারপরে যেতে হবে। যদি না যায় তাহলে এখান থেকে যা টাকা পেতাম সবগুলো আমার। আসলে তুমি একটা বারের জন্য চলো। তখন আমাদের এমনিতেও একটু ইচ্ছা ছিল ঘোরার, সিলেট শাহজালাল শাহপরান যাওয়ার জন্য। তো আসলে তখন বললাম যে এমনি তো সিলেট যাওয়ার কথা, তাহলে চলো একদিন যাই। খুব হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে কিন্তু আমি তাকে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর যখন সে দেখতে পারলো যে আসলে এখানে তো হাজার হাজার মেয়ে করতেছে, শুধু ছেলে না, হাজার হাজার মেয়েরাও করতেছে, তখন কিন্তু
সে আমাকে বলল যে তুমি এই বিজনেসটা করতেছো আসলে প্রোডাক্ট নিয়ে কাজ করে, এখানে সবাই কি আসলে প্রোডাক্ট নিয়ে কাজ করে না অন্য কিছু? আমি বললাম প্রোডাক্ট নিয়ে কাজ করে, আমি যেগুলো নিয়ে কাজ করি তারাও এগুলা নিয়ে কাজ করে বড় বড় পজিশনে চলে গেছে। যখন ওইখান থেকে 3 থেকে 4 হাজার মানুষের সামনে আমাদেরকে একটা সিটে বসানো হলো, সবাই হচ্ছে টিকেটের মাধ্যমে ভিতরে চলে যায়। তখন হচ্ছে যে যখন আমাদের নাম ধরে ডাকা হয়, আমার হাজবেন্ডকে নাম ধরে ডাকা হয়, তার হাতে একটা ফুলের তোড়া দেওয়া হয়, একটা গলাতে একটা মেডেল দেওয়া হয় এবং একটা সার্টিফিকেট দেওয়া হয়। তখন সে কিছুই বুঝতে পারতেছে না যে আসলে আমি কি করলাম এখানে, আমি তো কিছুই করলাম না। তখন সে সে খুশিতে আমাকে বলতেছে যে আসলে তোমাকে আমি কি থ্যাংক ইউ বলবো না কি বলবো জানি না। সে ওইখানে হচ্ছে যে আমাকে জড়ায় ধরে যে আসলে তুমি একটা ছোট্ট একটা পজিশন অর্জন করার মাধ্যমে যদি আমাকে এত সম্মান দিতে পারে, আসলে এখান থেকে যদি বড় কিছু করা যায় তাহলে কি না হবে। তখন যখন দেখলো যে আসলে আমাকেও এখানে ডেকে নেওয়া হয়, একটা ফুলের তোড়া দেওয়া হয়, গলাতে একটা মেডেল দেওয়া হয়, হাতে সার্টিফিকেট দেওয়া হয় এবং বড় বড় লিডারদের সঙ্গে সেলফি তোলা হয়। আমাদের কালাম লিডার ছিল, আমাদের হচ্ছে ওসমান গনি আরমান ছিল, আমাদের হচ্ছে যে আহসান হায়দার ছিল, তারপর হচ্ছে আর অনেকে ছিল, সবাই ছিল এখানে। তো আসলে প্রত্যেকটা লিডার যখন আমার হাজবেন্ডের সাথে ছবি তুলে, তখন কিন্তু আমার হাজবেন্ডের কাঁধে হাত রেখে ছবি তুলেছিল হচ্ছে আমাদের ওসমান গনি আরমান। উনি তো অনেক লম্বা। তো আসলে যখন দেখলো যে আসলে উনারা বলতেছে যে দেন আমি ছবি তুলে দিই, ওনারা ফোন নিয়ে যখন ছবি তুললো তখন ওর ওর কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এই বিষয়টা যে আসলে তারা এত বড় বড় লিডার হয়ে তাদের মনের মধ্যে কোনো ধরনের অহংকার নেই। আসলে অন্য অন্য কোম্পানিতে চাকরি করতে গেলে আসলে তাদের মনের মধ্যে আলাদা একটা অহংকার থাকে যে আসলে আমি একজন বড় পজিশনে আছি, আমি কেন তার সাথে দাঁড়াবো, আমি কেন তার সাথে হাত মিলাবো বা তার সাথে কেন ছবি তুলবো, বাট এরকম একটা কিছু চলে আসে তাদের ভিতরে। কিন্তু এখানে দেখলাম কারোর ভিতরে কোনো অহংকার নেই। তখন থেকে আমার হাজবেন্ড আমাকে ফুল সাপোর্ট করে। তখন থেকে সে আমাকে বলে যে তুমি এখান থেকে কিছু একটা হও, আমি চাই তুমি একটা সময় এখান থেকে ডায়মন্ড হও, এখান থেকে যত ধরনের হেল্প লাগে আমি তোমাকে করব। তখন থেকে সে আমাকে ফুল সাপোর্ট দিয়ে যাচ্ছে। তখন থেকে আজ পর্যন্ত আমাকে এখন পর্যন্ত আর কেউ কিছু বলতে পারে না। তারপরেও এখন বর্তমানে আমার বাবা হচ্ছে শ্বাসকষ্ট রোগী ছিল, যখন আমি এখান থেকে কিছু প্রোডাক্ট খাওয়াই আলহামদুলিল্লাহ শ্বাসকষ্টটা একটু কমে যায়। তা আসলে যখন আমার ভাইয়েরও হচ্ছে টুথপেস্ট খুব ভালো লাগে, উনি বিজনেস করতে দিবে না কিন্তু যখন টুথপেস্ট ভালো লাগে, তারপর হচ্ছে অ্যালার্জির জন্য সাবানটা ভালো লাগে, উনি এখন উনার সামনে বসে আমি এখন মিটিং করতে পারি। পরিবার বাড়িতে গেলে হচ্ছে এখন আমার একটা রুম থাকে, ওই রুমে বসে বসে আমি কথা বলতে পারি, বাট যদিও আমি কথা কম বলি বাড়িতে গেলে, তারপরেও কিছু বলে না। মিটিং কয়টা বারে কয়টা বাজে শেষ হবে মা বসে থাকে, তারপরে হচ্ছে যে শুবে। তো আসলে আমার জীবনে যে এত বাধা ছিল, এত পরিমাণ বাধা পার করেও আমি যে বিজনেস করতে পারবো সেটা আমার কল্পনা ছিল না। তারপরেও মাঝে মাঝে আমি 3 মাস 4 মাস 6 মাসের জন্য হেল্ড আপ হয়ে যেতাম। বিজনেস করা আমার পক্ষে কখনোই সম্ভব না, এত পরিমাণে বাধা আমার জীবনে আসছিল। আমার মনে হয় না যে নারীদের মধ্যে আমার মতো এত বাধা কেউ সম্মুখীন হয়েছে। তারপরেও আমি এত বাধায় পড়েছিলাম বলেই কিন্তু এখনো টিকে আছি। যে কাজ যত সহজ সে কাজ থেকে তত তাড়াতাড়ি মানুষ ঝরে যায়। আসলে যে কাজ কঠিন সে কাজ থেকে মানুষ কিন্তু ওইটার মায়াও ছাড়ে না। আসলে সে বলে যে আসলে এখানে যতই কষ্ট হোক না কেন আমি কিন্তু এখান থেকে সফল হয়ে দেখবো, আমি এখান থেকে ঘুরে দাঁড়াবো। যখন আমি একটা কাজ করব তখন তারা আমাকে দেখে হাসবে যে ধুর, পারবে না, তোকে তোর দ্বারা কিছু হবে না। কিন্তু যখন আমি পেরে উঠবো, যখন আমি এখান থেকে কিছু হয়ে যাব, তখন ওই মানুষগুলোই আবার আমাকে বলবে দেখো সে কিন্তু পারবে, আমি জানতাম সে পারবে, সে পেরেছে। তা আসলে আমাদের আমার অবস্থা সেম হয়েছে যে যখন আমি শুরু করেছিলাম আমাকে বলেছিল আমি পারবো না, এটা আমার দ্বারা হবে না, আমি এখান থেকে ডিএক্সএন থেকে প্রেম করে চলে যাব। আসলে নানান ধরনের কথা ছিল। তো আমি যখন এখন আমার প্রতি মাসে একটা ইনকাম আসে আমার, মাঝখানে হচ্ছে 3 4 মাস আমি যখন হেল্ড আপ ছিলাম, তখন আমার মা জিজ্ঞেস করতেছিল তুই যে বিজনেস করতে ওইটা করস না এখন। আমার বাড়িতে গেলে আমার ছোট্ট ভাস্তি, বয়স 6 বছর, ওই ভাস্তিটা জিজ্ঞাসা করবো ফুপি তুমি কি আর কাট করো না, তুমি কি আর কাট করো না, আমি কি কিসের কাট, বলতেছে তুমি যে কি কাট করো বিজনেসের। তা আসলে ছোট্ট বাচ্চাটাও বুঝে গেছে যে আমি ডিএক্সএন করি। তো তারাও এখন আমাকে উৎসাহ দিচ্ছে যে করো। আমার ভাবিও বলতেছে বোন তুমি এটা করো, আসলে তোমার জীবনের জন্য এটা প্রয়োজন। আমি এটা করি কারণ হচ্ছে সবসময় একটা কথা বলে আসি, নারীদের নির্দিষ্ট বলতে কোনো বাড়িঘর হয় না।
আমার যাতে নির্দিষ্ট একটা ঘরবাড়ি হয়, আমার যাতে হচ্ছে আমি বলতে পারি ভবিষ্যতে যে আমারও একটা বাড়িঘর আছে, আমার একটা ঘর আছে, আমার একটা নির্দিষ্ট শখের জিনিস আছে। বাট আমি যাতে এই ছোট, ছোট শখগুলা ডিএক্সএন এর মাধ্যমে পূরণ করতে পারি। যে শখগুলা মা-বাবা, যে শখগুলা হাসব্যান্ডের কাছে আমি বলতে বলতে পারি নাই, ওই সবগুলা যাতে ডিএক্সএন থেকে পূরণ করতে পারি। জাস্ট এটার জন্যই হচ্ছে আমার ডিএক্সএন করা। আমার ডিএক্সএন থেকে ইনকাম আসুক বা না আসুক, কিন্তু আমি যে ডিএক্সএন থেকে সম্মান পাচ্ছি, আসলে এই সম্মানটা মনে হয় না আমি যে স্কুলে চাকরি করেছিলাম তারাও আমাকে এতটুকু করেছিল। আমি কি ওইখানে তো প্রতি মাসে স্যালারি পেতাম, এবং হচ্ছে যে সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত আমি ক্লাস করাতাম। আসলে আমার মনে হয় না যে এত সম্মান আমাকে তারা করেছে। ডিএক্সএন এ আসার পর আমাকে যে সম্মানটা আমি ডিএক্সএন এর মেম্বার এবং হচ্ছে সদস্য, আমার টিম মেম্বারদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি। তো অবশ্যই সকলকে ধন্যবাদ যে আসলে আমার জীবনে এত ভালো ভালো মানুষ এসেছে। আসলে এত ভালো ভালো মানুষের সাথে পরিচয় হতে পেরেছে। আমার সাথে অসংখ্য মেম্বার যুক্ত হয়েছে, বাট সবাই কাজ করে নাই, কিন্তু কিছু কিছু মানুষ আমার সাথে রয়ে গিয়েছে। আমাদের মনিউল ভাই, মাহবুব ভাই, শাহাদত ভাই, আমাদের সাথে এরকম করে অনেকেই আছে, বাট খুব চমৎকার ভাবে কাজ করে যাচ্ছে। তো ইনশাল্লাহ তাদেরকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। আমার জন্য দোয়া করবেন যাতে হচ্ছে আমি এখান থেকে আমি আমার জীবনের যে লক্ষ্য, আমি হচ্ছে এখান থেকে যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্নটা যেন বাস্তবায়ন করতে পারি। আমার সামনে যতই বাধা আসুক না কেন, যদিও আমি হেল্ড আপ হয়ে যাই, কিন্তু আমি থামবো না। হয়তোবা অন্য অন্য কেউ কচ্ছপের খরগোশের গতিতে আগাচ্ছে, আমি না হয় কচ্ছপের গতিতে আগাবো। তারপর আমি এটা ছাড়বো না। তো অবশ্যই সবাই হচ্ছে আমার জন্য বিশেষ করে দোয়া করবেন যাতে হচ্ছে আমি এখান থেকে সাকসেস হতে পারি। ধন্যবাদ সবাইকে যে আসলে আমার হিস্টোরি শোনার জন্য আপনাদের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিএক্সএন এর সাথে